Characteristics of exposure. আজকে আমরা ডিসকাশন শুরু করব ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপোজার থেকে, ঠিক আছে? সো আমরা যে টক্সিক সাবস্টেন্স গুলোর এক্সপোজার পেয়ে থাকি আমাদের সারাউন্ডিংস থেকে অথবা অ্যাক্সিডেন্টাল বা যে কোনো ওয়েতেই হোক, যে এক্সপোজার পেয়ে থাকি, এই এক্সপোজারের ফলে যে টক্সিক রেসপন্সটা হবে এটা মূলত ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের, ঠিক আছে? নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে যে কেমিক্যাল এজেন্ট বা যে সাবস্টেন্সের এক্সপোজার পেয়েছে সেটার নেচার কেমন, সেটার প্রপার্টিজ কেমন, ঠিক আছে? এই একটা বিষয়, অর্থাৎ যে সাবস্টেন্সের এক্সপোজার আমরা পেয়েছি সেটার নেচার, সেটার প্রপার্টিজ, সেটার প্রপার্টিজ বলতে এখানে সব ধরনের প্রপার্টিজ চলে আসবে, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, এগুলো যেমন আসবে, পাশাপাশি এটা বডির ভিতরে যে কি ধরনের বায়োলজিক্যাল রেসপন্স জেনারেট করতে পারে সেই প্রপার্টিজ গুলো আসবে, ঠিক আছে? সো সেই একটা বিষয়, এক নম্বর ফ্যাক্টর যে প্রপার্টিজ অফ দ্য এজেন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট যে এই যে সাবস্টেন্স যেটা আমরা এক্সপোজার পেয়েছি এটা বডির ভিতরে কিভাবে মেটাবোলাইজ হয় সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? এই যে সাবস্টেন্সটার এক্সপোজার আমরা পেয়েছি, হাউ ইট ইজ বিং মেটাবোলাইজড ইনসাইড অফ দ্য বডি। ওকে, এখন ধরো একটা সাবস্টেন্স এটা হাইলি টক্সিক হতে পারে, এখন এটা যদি বডিতে এক্সপোজারের পর র্যাপিডলি মেটাবোলাইজড হয়ে যায়, র্যাপিডলি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে হয়তো এটার টক্সিসিটি জেনারেট করার কি থাকবে না, সেই ক্যাপাসিটিটা আর কিন্তু থাকছে না। ফর এক্সাম্পল, এ সাবস্টেন্স দ্যাট ইজ বিং সিভিয়ারলি নিউরোটক্সিক বাট ইট ইজ গিভেন ওরালি, বা এটা এক্সপোজার পেয়েছে ওরালি, তাই না? এখন ওরালি এক্সপোজার পাওয়ার তো আমরা জানি এটা সিস্টেমিক্যালি অ্যাবসর্ব হবে, তারপর এটা সিএনএস এ ডিস্ট্রিবিউটেড হবে, বাট প্রায়র অফ দ্যাট এটা যদি লিভার দিয়ে সিগনিফিকেন্টলি ফাস্ট মেটাবলিজম হয়ে যায় তখন তো কি হবে, এটা র্যাপিডলি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার কি হচ্ছে না, টক্সিক রেসপন্স জেনারেট করার স্কোপটাই কিন্তু পাচ্ছে না। সো ওয়ে অফ মেটাবলিজম একটা ভাইটাল ফ্যাক্টর টক্সিক রেসপন্স জেনারেশনের ক্ষেত্রে, সো ঠিক আছে? দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট, হাউ ইট ইজ বিং মেটাবলাইজড ইনসাইড অফ দ্য বডি। এরপরে থার্ড পয়েন্টটা হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অ্যাট দ্য টার্গেট সাইট, ঠিক আছে? টক্সিক সাবস্টেন্সটা কি পরিমাণে তার টার্গেট সাইটে অ্যাভেলেবল হয়েছে এটার কনসেন্ট্রেশন, এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, তাই না? টক্সিসিটি জেনারেট করার ক্যাপাসিটি এটা কিন্তু অবশ্যই ডোজের উপর ডিপেন্ড করবে। হাইলি টক্সিক সাবস্টেন্স বাট খুব কম পরিমাণে এক্সপোজার হয়েছে তাহলে কি হবে, এটা টার্গেট সাইটেও তো এটা কি হবে, অ্যামাউন্ট বা কনসেন্ট্রেশন অনেক কমে যাবে, তখন হয়তো দেখা যাবে যে সেটা সিগনিফিকেন্টলি টক্সিক ইফেক্ট জেনারেট করতে পারছে না। সো টার্গেট সাইটে তার কনসেন্ট্রেশন বা তার অ্যামাউন্ট এটা থার্ড আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যার উপর টক্সিক রেসপন্স ডিপেন্ড করবে, ঠিক আছে? এবং ওভারঅল সাসেপ্টিবিলিটি অফ দ্য বায়োলজিক্যাল সিস্টেম অর সাবজেক্ট, এবং ওভারঅল বায়োলজিক্যাল সিস্টেমটা কি এক্সটেন্টে সাসেপ্টেবল ওই টক্সিক সাবস্টেন্সের প্রতি, সেটাও আরেকটা ভাইটাল ফ্যাক্টর, ঠিক আছে? ওভারঅল সে বায়োলজিক্যাল সিস্টেমকে কি এক্সটেন্টে অল্টার করতে পারে, ঠিক আছে? আমাদের বডির অ্যাডাপ্টাবিলিটি কীরকম সেই টক্সিক সাবস্টেন্সের প্রতি, সেটাও কিন্তু কি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? সো এনভায়রনমেন্টাল টক্সিক্যান্টগুলোর প্রতি সাসেপ্টিবিলিটিটা, বায়োলজিক্যাল সাসেপ্টিবিলিটিটা একটা ভাইটাল ফ্যাক্টর, তাই না? আমরা কিন্তু অলমোস্ট একটা পলিউটেড এনভায়রনমেন্টে বসবাস করছি, বাট আমাদের বডি এটা কি করে নিচ্ছে, টলারেন্স অ্যাচিভ করে নিচ্ছে, যার ফলে হয়তো দেখা যাচ্ছে যে আমরা সে ধরনের কোনো টক্সিক রেসপন্স হয়তো বা শো করছি না, আমরা সার্ভাইভ করে যাচ্ছি, তাই না? সেরকম বিষয়টা দেখো, আমরা যদি ওয়াটার পলিউশনের ক্ষেত্রে চিন্তা করি, তাই না? ওয়াটার পলিউশনের ক্ষেত্রে যদি চিন্তা করো, আমাদের রিভার, আমাদের পন্ড, আমাদের ক্যানাল যেগুলো রয়েছে এদের ওয়াটার কিন্তু কম বেশি পলিউটেড, তাই না? সো ওয়াটার পলিউশন মেজার করার জন্য আমরা সেখানে কিন্তু কি করছি, কতগুলো প্যারামিটার রয়েছে যার বেসিসে আমরা হচ্ছে ওয়াটার পলিউশন লেভেলটা মেজার করে থাকি। তার মধ্যে একটা রয়েছে পিওডি,
তার মধ্যে সিওডি, তাই না, এরকম ওয়াটারে হেভি মেটালের প্রেজেন্স, ওয়াটারে ডিসলভ অক্সিজেনের পরিমাণ, এরকম অনেকগুলো প্যারামিটার কিন্তু রয়েছে, তাই না, আর্সেনিক প্রেজেন্সের পরিমাণ, সো পেস্টিসাইডের পরিমাণ, অনেকগুলো প্যারামিটার দিয়ে কিন্তু ওয়াটারের পলিউশন লেভেল তোমাকে ঠিক করা যায়। বাট কিন্তু ওয়াটারের নিচে যে লিভিং যে ইকোসিস্টেমটা রয়েছে, তারা কি সবাই মারা গিয়েছে? তারা তো সবাই মারা যায়নি, তাই না? সেখানে তো কিছু মাছ জীবিত আছে, কিছু যে ওয়াটার প্ল্যান্ট যেগুলো রয়েছে, জলজ উদ্ভিদ যেগুলো আছে, তারাও তো কিছুটা সার্ভাইভ করতে পারছে। তাদের ওভারঅল আমাদের লিভিং অর্গানিজমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি। আমরা কিন্তু বিভিন্ন কন্ডিশনে নিজেদেরকে অ্যাডাপ্টেশন করে নিতে পারি, যার ফলে দেখা যায় যে ওভারঅল বডিটা নিজের ভিতরের যে মেকানিজম ওটা কোভাবে অ্যাডজাস্ট করে নেয়, যার ফলে সে কিছুটা হলেও কি করতে পারে, সার্ভাইভ করতে পারে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বায়োলজিক্যাল অর্গানিজম বা বায়োলজিক্যাল সিস্টেমের সাসেপ্টেবিলিটি কেমন, সে কি পুরোটাই ডিস্ট্রয় হয়ে যাবে সেই টক্সিক এক্সপোজারের প্রভাবে, নাকি না সে সার্ভাইভ করতে পারে। ইভেন আমরাও কি টক্সিক এক্সপোজার পাচ্ছি না? আমাদের ফুডে অ্যাডাল্টারেশন আছে, তাই না, ফুডে বিভিন্ন ধরনের কন্টামিনেশনস রয়েছে, আমাদের এয়ার ইনহেল যেটা আমরা করছি সেখানে বিভিন্ন টাইপের কন্টামিনেটেড পলিউটেন্ট সাবস্টেন্স আমাদের ইনহেলেশনের ফলে আমাদের ভিতরে যাচ্ছে, রাইট? কিন্তু আমরা কিন্তু কি করছি, আমরা সার্ভাইভ করছি। হয়তো আমাদের কি ইন্টারনাল অর্গান কিছুটা হলেও ড্যামেজ হয়, সেটা লং টার্ম ড্যামেজ চিন্তা করলে সেটা অবশ্যই ক্ষতির কারণ। আবার বডি এটার সাথে কি করতে পারে, এই ড্যামেজ অনেক ক্ষেত্রে বডি আবার কি করতে পারে, রিকভার করে নিতে পারে, তাই না? সো এরকম আর কি। সো দিস আর দ্য ফ্যাক্টরস যেটা টক্সিক রেসপন্স ডিপেন্ড করতে পারে যে ফ্যাক্টরস গুলোর উপর। এক প্রপার্টিজ অফ দ্য এজেন্ট, ঠিক আছে, তারপরে এক্সপোজার সিচুয়েশন, হাউ দ্য এজেন্ট ইজ বিং মেটাবলাইজড, তারপরে কনসেন্ট্রেশন এট দ্য টার্গেট সাইট এন্ড ওভারঅল সাসেপ্টেবিলিটি অফ দ্য বায়োলজিক্যাল সিস্টেম, ঠিক আছে। তো একটা সাবস্টেন্সের যে পটেনশিয়াল হ্যাজার্ড সেটা যদি আমাদেরকে অ্যাসেস করতে হয়, তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সের যে বিষয়, এটা কি ধরনের হ্যাজার্ড প্রডিউস করবে, ঠিক আছে, সেটা যদি আমাদেরকে অ্যাসেস করতে হয়, আমাদের যে বিষয়গুলো এখানে সামনে রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের কোন কেমিক্যাল সাবস্টেন্স এবং কোন ধরনের ইফেক্ট জেনারেট করে সেটা জানলেই হবে না। ইন এডিশন অফ দ্যাট ডোজ অ্যামাউন্ট দরকার, ওই এজেন্ট সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন দরকার, ঠিক আছে। তারপরে নেচার অফ দ্য এক্সপোজার, রুট অফ দ্য এক্সপোজার, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, সব জানতে হবে, এগুলো আমাদেরকে অ্যাসেস করতে হবে to completely assess the hazard associated with that substance, ঠিক আছে। Now comes route and site of exposure. Different route রয়েছে টক্সিক সাবস্টেন্সের এক্সপোজারের, ঠিক আছে। এটা আমরা আমাদের কমন এক্সপেরিয়েন্স থেকে আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে কি ধরনের রুট হতে পারে টক্সিক সাবস্টেন্সের এক্সপোজারের ক্ষেত্রে, তাই না। একটা তো হতে পারে যে তোমার কি ইনজেকশন, অর্থাৎ একদম ওরাল এক্সপোজার, ইনজেকশন অর্থাৎ ওরালি গিলে খেয়ে ফেলছে যেটা, তাই না। সো ইনহেলেশনাল হতে পারে, তাই না, ইনহেলেশনাল এটা। তারপরে তোমার স্কিনের থ্রুতে হতে পারে, সেটা টপিক্যাল, পারকিউটিনিয়াস বা ডার্মাল, যে কোনো ভাবে হতে পারে, ঠিক আছে। এন্ড প্যারেন্টেরাল, বাট এটা খুব কম হওয়ার চান্স, এটা খুব বেশি প্যারেন্টেরাল, ঠিক আছে। তোমার মানে অভ্যাস বদলাবে না কোনোদিন, তুমি অল থ্রু ক্লাসে লেট করে আসো সেই শুরু থেকে, গত সেমিস্টারেও ক্লাসে লেট করে আসো, এই সেমিস্টারেও লেট করে আসতেছো, বসে যাও। প্যারেন্টেরাল হতে পারে, ঠিক আছে, প্যারেন্টেরাল, বাট প্যারেন্টেরাল রিস্কটা মনে হয় খুব কম। এটা যদি ইন্টেনশনালি কাউকে প্যারেন্টেরালি কোনো টক্সিক্যান্ট দিয়ে দেয় তাইলে হয়তো হতে পারে, বাট তারপরেও হতে পারে, তাই না। ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে প্যারেন্টেরাল হয়তো হতে পারে, ক্রিমিনালি কোনো ইয়ের ক্ষেত্রে ইনজেকশন দিয়ে কোনো টক্সিক সাবস্টেন্স ভিতরে প্রবেশ করাই দিল, তাই না, সেটা হতে পারে। বাট আদারওয়াইজ প্যারেন্টেরাল বলতে বাকিগুলা খুবই কম, ঠিক আছে, যেটা ইনজেকশন, ইনহেলেশন অফ টপিক্যাল, এই ধরনের, ঠিক আছে। সো
গ্রেটেস্ট ইফেক্ট বা মোস্ট র্যাপিড রেসপন্স কখন জেনারেট হবে? যখন এটা ইন্ট্রাভেনাস বা ব্লাড স্ট্রিমে সরাসরি প্রবেশ করবে, তখন হবে কি মোস্ট র্যাপিড রেসপন্স আমরা যেটা বলতে পারি, সেটা তখন দেখা যাবে, তাই না? এটা আমরা আমাদের কমন সেন্স থেকেই বলতে পারি সেরকম আর কি। And approximate descending order of effectiveness for the other routes would be, এখানে আমরা দেখো রুটগুলোকে ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ র্যাপিড রেসপন্স থেকে স্লোয়েস্ট রেসপন্সের দিকে যদি রুটগুলোকে আমরা সাজাই তাহলে এই অনুসারে যাবে: ইনহেলেশনাল, ইন্ট্রাপেরিটোনিয়াল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাডার্মাল, ওরাল এন্ড ডার্মাল। সো অর্থাৎ রেসপন্সের ভিত্তিতে, টক্সিক রেসপন্সের ভিত্তিতে রুটগুলোকে আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে অর্গানাইজ করি তাহলে আমরা এভাবে তাদেরকে অর্গানাইজ করতে পারি, ঠিক আছে? বাট এই ইনহেলেশনের আগেও থাকবে হচ্ছে কি ইন্ট্রাভেনাস, ঠিক আছে? ইনহেলেশনালের আগে থাকবে ইন্ট্রাভেনাস, ঠিক আছে? ওটা হচ্ছে মোস্ট র্যাপিড রেসপন্স পাওয়া যাবে টক্সিক রেসপন্সের দিকে। তো তারপর র্যাপিড রেসপন্স ইনহেলেশনাল, তারপর যেটা সেটাকে আমরা বলছি ইন্ট্রাপেরিটোনিয়াল, তারপর সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, দেন ইন্ট্রাডার্মাল, ওরাল এন্ড ডার্মাল। এভাবে এদেরকে অর্গানাইজ করা যেতে পারে। সো ডার্মাল যে টক্সিক রেসপন্স গুলোর ক্ষেত্রে ফর্মুলেশন ক্যারেক্টারিস্টিক্স একটা ইম্পর্টেন্ট বিষয়। কোনো সাবস্টেন্সের যদি ডার্মাল টক্সিক রেসপন্স অ্যাসেস করার জন্য আমরা যাই, সেক্ষেত্রে তার যে ফর্মুলেশন ক্যারেক্টারিস্টিক্স একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই ফর্মুলেশনের মধ্যে দেখা যায় যে পেনিট্রেশন এনহ্যান্সার ব্যবহার করা হয় বা কোনো ভেহিকেল সলভেন্ট এগুলো ব্যবহার করা হয়, যেগুলো দেখা যায় যে ডার্মিস লেয়ার থেকে সেই টক্সিক সাবস্টেন্সের র্যাপিড অ্যাবসর্পশন ঘটাতে চলে, ঠিক আছে? সো অনেক সময় ডার্মাল ফর্মুলেশন গুলোতে দেখা যায় যে পেনিট্রেশন এনহ্যান্সার যদি অতিমাত্রায় ব্যবহার করা হয়ে থাকে বা কোনো ভেহিকেল এটা এমন ব্যবহার করা হলো যেটা দেখা গেল যে ডার্মাল লেয়ার থেকে ওই টক্সিক সাবস্টেন্সের কি র্যাপিড অ্যাবসর্পশন ঘটাতে পারে, তখন তো কি হবে? তখন আবার দেখা যাবে যে ডার্মাল লেয়ারে অ্যাবসর্পশন অ্যাপ্লাই হলেও বা এক্সপোজার হলেও টক্সিক সাবস্টেন্সটা দ্রুত ব্লাড স্ট্রিমে কি হবে? চলে আসবে, ঠিক আছে? Now duration and frequency of exposure. এক্সপোজারের ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সির বেসিসে আমরা একে চারটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি: অ্যাকিউট, সাবঅ্যাকিউট, সাবক্রনিক এবং ক্রনিক, ঠিক আছে? টক্সিক সাবস্টেন্সের এক্সপোজারকে আমরা এরকম চারটা ক্যাটাগরিতে ডিভাইড করতে চাচ্ছি on the basis of their duration and frequency of exposure: acute exposure, subacute, subchronic and chronic, ঠিক আছে? আমরা এখন আসলে একটু দেখি কোনটাকে আমরা সাবঅ্যাকিউট বলছি, কোনটাকে ক্রনিক বলছি, কোনটাকে সাবক্রনিক বলছি। সো অ্যাকিউট এক্সপোজার এটা হচ্ছে যে 24 আওয়ার্স এর মধ্যে, এবং এক্ষেত্রে রেসপন্সটা মানে অনেক বেশি মাত্রায় এক্সপোজার দেওয়া হবে এবং উইদিন 24 আওয়ার্স, এবং এখানে অ্যাকশনটাও কি হচ্ছে? র্যাপিডলি হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা বলছি অ্যাকিউট এক্সপোজার। দেখো সেটাই বলছে যে acute exposure is defined as exposure to a chemical for less than 24 hours. And examples of exposure routes are intraperitoneal, intravenous, subcutaneous injection, oral incubation or dermal application. অর্থাৎ 24 ঘন্টার মধ্যে অনেক বড় একটা ডোজে হয়তো এক্সপোজার দেওয়া হয়, যার ফলে সেটা একটা র্যাপিড ইফেক্ট, র্যাপিড টক্সিক ইফেক্ট জেনারেট করতে সক্ষম হবে, ঠিক আছে? সো এই ধরনের এক্সপোজারকে আমরা বলছি হচ্ছে তোমার অ্যাকিউট এক্সপোজার, ওকে? এটার এই ধরনের অ্যাকিউট এক্সপোজারগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অ্যামাউন্ট অফ এক্সপোজার এটাও সাধারণত বেশি থাকে, ঠিক আছে? এবং ইফেক্টটা যেটা হয় সেটাও দেখা যায় যে র্যাপিড ইফেক্ট, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তার এক্সপোজারের ফলে যে সিমটম প্রকাশ করার কথা সেগুলো প্রকাশ পেয়ে যায়, ঠিক আছে? এবং এই ধরনের এক্সপোজারগুলো ইউজুয়ালি তোমার ইনজেক্টেবলস থ্রুতেও হতে পারে অথবা তোমার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, ওরালিও এক্সপোজার দেওয়া যেতে পারে বা ডার্মালও দেওয়া যেতে পারে। বাট ইফেক্টটা ওই 24 ঘন্টার মধ্যেই ইফেক্ট কি হবে? এক্সপ্রেস হবে। ইউজুয়ালি অ্যামাউন্ট অফ এক্সপোজারটাও একটু বেশি, ঠিক আছে? সো এবং এগুলো সাধারণত
সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশনই হয়ে থাকে, সিঙ্গেল এক্সপোজার। ঠিক আছে, যে বললাম একটু বড় অ্যামাউন্টে একবারই এক্সপোজার দেওয়া হয়, বাট চাইলেও রিপিটেড এক্সপোজার হতে পারে, বাট সেটাও 24 আওয়ার পিরিয়ডস এর মধ্যে। ঠিক আছে, নাও subacute exposure, it means যে repeated exposure for a chemical for 1 month or less, এক মাস ব্যাপী সময় ধরে একটা কেমিক্যালের নির্দিষ্ট অ্যামাউন্টে এক মাস ব্যাপী সময় ধরে যে এক্সপোজার, সেটাকে আমরা বলছি সাবঅ্যাকিউট এক্সপোজার। ঠিক আছে, এক মাস ব্যাপী সময় ধরে তাকে এক্সপোজার পায়, সাবঅ্যাকিউট আমরা বলছি। এরপর আসলে সাবক্রনিক, ইজ ফর 1 to 3 months। ঠিক আছে, 1 থেকে 3 মাসের, and chronic এটা more than 3 months। ঠিক আছে, 3 মাসেরও বেশি সময় ধরে এবং 1 year পর্যন্ত বিস্তৃত, মানে 3 মাসের পর থেকে বাকি যে সময়টুকু পর্যন্ত যাবে, এবং এটা রিপিটেড এক্সপোজার হবে। অ্যাকিউট বাদে বাকি সবগুলোরই অ্যাকচুয়ালি দেখা যায় যে রিপিটেড এক্সপোজার হয়। ঠিক আছে, বুঝতে পারা গেল? In human exposure situation, the frequency and duration exposure are not usually clearly defined in controlled element studies, but many of the same terms are used to describe the general exposure situation. Human ক্ষেত্রে এখানে acute, subchronic এবং chronic এই তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করেছে। ওটা এর আগে যেটা সেটা অ্যানিমাল স্টাডির ভিত্তিতে এবং অ্যানিমাল স্টাডির বেসিসে তাদের ধরনের যে রেসপন্সগুলো আছে তার ভিত্তিতে করা। ঠিক আছে, বাট হিউম্যানের ক্ষেত্রে হয়তো এত জেনারেল ভাবে 4টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয় না, সেখানে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করতে চাচ্ছে। ঠিক আছে, হিউম্যান লেভেল এক্সপোজারের ক্ষেত্রে সেটা অ্যাকিউট অকারিং ফ্রম এ সিঙ্গেল ডোজ বা একটা সিঙ্গেল এপিসোডের ফলে যে রেসপন্সটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাকিউট। তারপরে সাবক্রনিক, ঠিক আছে, যেটা সেভারাল উইক থেকে সেভারাল মান্থ পর্যন্ত রিপিটেড এক্সপোজার, সাবক্রনিক। এবং ক্রনিক, সেটা হচ্ছে মান্থ টু ইয়ার্স পর্যন্ত রিপিটেড এক্সপোজার, সেটাকে আমরা বলছি ক্রনিক এক্সপোজার। ঠিক আছে, now duration and frequency of exposure, এটা একটু ড্র করলে ভালো হতো, এটা বোর্ডে নিতে হবে। এটার উপরে লেখা যায় না? এখন লেখা যাবে খেয়াল করো, এখানে আমরা গ্রাফিক্যালি এক্সপোজার অ্যামাউন্টের সাথে তার টাইমের গ্রাফিক্যাল রেসপন্স রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। বডিতে যখন কোনো টক্সিক সাবস্টেন্সের এক্সপোজার ঘটবে, তাহলে এটা অবশ্যই টার্গেট সাইটে ডিস্ট্রিবিউটেড হবে এবং টার্গেটের সাথে ইন্টারঅ্যাকশন করে বডিতে কি করবে, সে তার টক্সিক রেসপন্স জেনারেট করবে। একটা টক্সিক সাবস্টেন্সের এক্সপোজার পাওয়ার পর টাইমের সাপেক্ষে তার টার্গেট সাইটে কনসেন্ট্রেশনের যে রিলেশনশিপ, ঠিক আছে, কনসেন্ট্রেশনের যে রিলেশনশিপ সেটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কেমন, বা এখন যদি রিপিটেড এক্সপোজারের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কেমন, এবং এই ডোজ যে রিলেশনশিপটা সেটা আমরা এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এক্সপ্লেইন করব। ঠিক আছে, সো এখন বডিতে একটা টক্সিক সাবস্টেন্সের টক্সিক রেসপন্স এটা ডিপেন্ড করে টার্গেট সাইটে তার কনসেন্ট্রেশনের উপর, as well as ওই টক্সিক সাবস্টেন্সের ইলিমিনেশন রেটের। বুঝতে পারছো, বডিতে একটা সাবস্টেন্সের টক্সিক ইফেক্ট এটা ডিপেন্ড করবে টার্গেট সাইটে তার কনসেন্ট্রেশনের উপর, অ্যাট দ্য সেম টাইম তার ইলিমিনেশন রেটের উপর। ঠিক আছে, এখন একটা টক্সিক সাবস্টেন্স সিস্টেমিক্যালি অ্যাবসর্ব হয়ে টার্গেট সাবস্টেন্সে তো যে টক্সিক ইফেক্ট দিবে, বাট এই সাবস্টেন্সটা যদি ইলিমিনেশন রেট অনেক বেশি হয় তাহলে কিন্তু সে কি হবে, অ্যাট দ্য সেম টাইম র্যাপিডলি এটা বডি থেকে ইলিমিনেট করে যাবে, র্যাপিডলি বডি থেকে বের হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে যে তার টক্সিক ইভেন্টটা এতটা সিগনিফিকেন্স
ক্যারি করবে না, টক্সিক ইফেক্টটা জেনারেট করার মতো হয়তো সে ততটা স্কোপই পাচ্ছে না, কারণ টার্গেট সাইটে ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য যে সময়টা প্রয়োজন দেখা যাবে তার আগেই সে মেটাবোলাইজ হয়ে বডি থেকে কি হওয়া শুরু করছে, ইলিমিনেশন হওয়া শুরু করছে। বাট ওই সাবস্টেন্সটার যদি ইলিমিনেশন রেট কম হতো, ওই সাবস্টেন্সের ইলিমিনেশন রেট যদি কম হতো তাহলে কি হতো, সেটা টার্গেট সাইটে তখন লার্জ এক্সটেন্টে অ্যাকুমুলেশন হয়ে টার্গেটের সাথে বেশি বেশি ইন্টারঅ্যাকশন করে টক্সিক রেসপন্সটা কি করতো, শো করতো। আমি বোঝাতে পেরেছি? সো দ্যাটস দ্য পয়েন্ট, যে সেখানে এই গ্রাফটা সেটাই শো করেছে যে দেখো diagrammatic view of the relationship between the dose and concentration at the target site under different conditions of dose frequency and elimination rate। ঠিক আছে, এটা ড্র করেই বুঝাই তাহলে ভালো হবে। বোর্ড কই বুঝে বুঝেছি, বোর্ড কোথায়, মরে গেলে কি আছে, কিছুই তো হয় না, কোনটা যাও 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 তুমি change the right move to their content of the change program. স্যার নোট উপরে নোট আছে Share as a club. স্যার Wrote the last answer twice. আঁকা যাবে? ও Time. ঠিক আছে? And এ পাশে concentration at target site. ঠিক আছে, concentration at target site. ওকে, এখন আমরা কিন্তু এটা জেনারেলি জানি যে বডিতে একটা সাবস্টেন্সের টক্সিক ইফেক্ট জেনারেট করার জন্য টার্গেট সাইটে তার একটা মিনিমাম কনসেন্ট্রেশন লেভেল প্রয়োজন পড়ে, তাই না? তাহলে এই মিনিমাম কনসেন্ট্রেশন লেভেলের অ্যাচিভমেন্ট এটা নির্ভর করবে কি কতটুকু অ্যামাউন্ট অফ ডোজে তাকে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে তার উপর, রাইট? যে মিনিমাম কনসেন্ট্রেশন লেভেলটা প্রয়োজন টক্সিক ইফেক্ট জেনারেট করার জন্য এটা ডিপেন্ড করবে কার উপর, দ্য অ্যামাউন্ট অফ এক্সপোজার, রাইট? দ্য অ্যামাউন্ট অফ এক্সপোজারের উপর ডিপেন্ড করবে না? অ্যামাউন্ট অফ এক্সপোজার যদি এতটাই কম হলো তাহলে দেখা যেত যে টার্গেট সাইটে তার যে অ্যামাউন্টটা প্রয়োজন অ্যাচিভ করা সেটা কিন্তু পারবে না করতে, তাই না? তাহলে এক্সপোজারের অ্যামাউন্ট এমন হতে হবে যাতে টার্গেট সাইটে সেই রিকোয়ার অ্যামাউন্টটা কি হয়, অ্যাচিভ করতে পারে, যেটা টক্সিক ইফেক্ট জেনারেট করার জন্য কি প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পারছো? এখন ধরে নিলাম আমার এই এরিয়াটুকু প্রয়োজন, এই এরিয়াটা টক্সিক রেসপন্সের জন্য প্রয়োজন, একটা এরিয়া যেটা টক্সিক রেসপন্সের জন্য প্রয়োজন পড়বে, যে ওই এরিয়ার অ্যামাউন্ট অফ ডোজ টার্গেট সাইট দরকার। সো এখানে আমরা কিন্তু সবাই সিঙ্গেল ডোজ এক্সপোজার হবে, ঠিক আছে? এখন তার মানে আমি এখানে লিখে দিই যে সিঙ্গেল ডোজ এক্সপোজারের প্রয়োজন, ঠিক আছে? নাও কামস একটা টক্সিক সাবস্টেন্সকে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন করি যেটার ইলিমিনেশন রেট অনেক কম, তাহলে সেটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি তাহলে সেটা কি হবে, অ্যাবজর্পশন হয়ে এটা কি হবে, ডিস্ট্রিবিউশন হয়ে টার্গেট সাইটে চলে যাবে, টক্সিক ইভেন্ট প্রডিউস করবে, এবং যেহেতু তার ইলিমিনেশন রেট অনেক কম তাহলে এটার বডিতে টার্গেট সাইটে ডিস্ট্রিবিউশনের কনসেন্ট্রেশন এটা কি হবে, স্লোলি ডিক্লাইন করবে, রাইট? যেহেতু ইলিমিনেশন রেট অনেক কম, তাহলে আমরা ধরলাম যে এমন একটা অ্যামাউন্ট তাকে এক্সপোজার দেওয়া হলো যেটা টার্গেট সাইটে
যে মিনিমাম কনসেন্ট্রেশন লেভেলটা অ্যাচিভ করা সেটা অ্যাচিভ করেছে। সো সেটা আমরা ধরে নিলাম এখানে এই পয়েন্টটা আমি ক্রস দিয়ে দেখালাম যাতে বুঝতে সুবিধা হয়, অ্যাচিভ করেছে। নাও এখন এটার এলিমিনেশন রেট যদি অনেক কম হয় তাহলে এটা কি হবে, এর বডি থেকে ওভারঅল এলিমিনেশন কিন্তু কি হবে, অনেক স্লো হবে। লাইক দ্যাট এটার কার্বের কনসেন্ট্রেশনের যে ডাউনফল টাইমের এগেইনস্টে কনসেন্ট্রেশনের ডাউনফলটা এরকম হয়তো হবে, তাই না? সো যার ফলে এই সাবস্টেন্সটা কিন্তু বডিতে সাফিসিয়েন্ট টক্সিক রেসপন্স জেনারেট করতে পারবে, সাফিসিয়েন্ট টক্সিক রেসপন্স কিন্তু জেনারেট করতে সে সক্ষম হবে, কারণ এর ডিক্লাইনিং রেট কিন্তু অনেক কম। কারণ কি, কারণ যেহেতু এলিমিনেশন রেটটা অনেক কম। ঠিক আছে, বুঝতে পারা গেল এটা? সো এই সাবস্টেন্সটার কাজটাকে আমি এ দিয়ে মার্ক করলাম, তাহলে in that case that substance would be produce sufficient toxic effect in our body. ঠিক আছে, now এখন সেকেন্ড সাবস্টেন্সটা আরেকটা সাবস্টেন্স কনসিডার করতে পারি যেটা হয়তো বা এলিমিনেশন রেট অনেক বেশি, এলিমিনেশন রেট অনেক বেশি, তাই না? র্যাপিডলি বডি থেকে বের হয়ে যায়। এখন এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যদি সেম অ্যামাউন্ট এক্সপোজার দেওয়া হয় তাহলে দেখা যাবে এটা কি হবে, যেহেতু এলিমিনেশন রেট অনেক বেশি, এটা দ্রুত বডি থেকে কি হয়ে যাবে, ডিক্লাইন করে যাবে, রাইট? দ্রুত বডি থেকে দেখা যাবে যে ডিক্লাইন হয়ে যাচ্ছে, তাই না? দ্রুত বডি থেকে ডিক্লাইন করে যাচ্ছে টাইমের এগেইনস্টে। তাহলে এই সাবস্টেন্সটা দেখা যাচ্ছে যে বডিতে টক্সিক রেসপন্স দেওয়ার মতো স্কোপ কিন্তু কি অনেক কম, কারণ এটা টক্সিক রেসপন্স জোনে খুব অল্প সময়ে কিন্তু কি করছে, সে তার কনসেন্ট্রেশনটা মেইনটেইন করতে পারছে, তাই না? যেহেতু এটা এলিমিনেশন রেট অনেক বেশি, দ্যাটস ওয়াই। এখন এই দুটার মাঝামাঝি যদি একটা কোনো সাবস্টেন্স থাকে, এটা হয়তো এই দুটার থেকে এলিমিনেশন রেটটা মধ্যম ধরনের, তাই না? প্রথমটার এলিমিনেশন রেট একদমই কম, দ্যাটস দ্য এ কার্ভ, যার কারণে ওটার বডিতে টক্সিক রেসপন্স দেওয়ার ক্ষমতা কি থাকবে, একটা সিঙ্গেল এক্সপোজারের ফলে টক্সিক রেসপন্স দেওয়ার ক্ষমতা তোমার কি থাকবে, অনেক বেশি থাকবে, রাইট? কার্ভ সিটা যদি আমরা চিন্তা করি, এই সাবস্টেন্সটার এলিমিনেশন রেট সবচেয়ে বেশি, তাহলে এটার টক্সিক রেসপন্স দেওয়ার ক্ষমতা থাকবে কি সব থেকে কম, কারণ এটা টক্সিক জোনে রয়েছে খুব অল্প সময়ের জন্য, তার আগে এটা বডি থেকে বের হয়ে যাচ্ছে দ্রুত। এই দুটার মাঝামাঝি হচ্ছে কি কার্ভ বিটার জন্য, সেটা এলিমিনেশন রেট হয়তো সি এর থেকে একটু কম কিন্তু এর থেকে আবার বেশি, মিডল পয়েন্ট। তার মানে সে কিছুটা মডারেট এক্সটেন্টে হলেও কিন্তু কি পাচ্ছে, টক্সিক ইফেক্ট জেনারেট করতে সক্ষম হচ্ছে। বুঝাতে পেরেছি? সো দ্যাটস দ্য রিলেশনশিপ, যে টক্সিক ইফেক্ট জেনারেট করার ক্ষমতা টার্গেট সাইটে তার ইফেক্টিভ কনসেন্ট্রেশন এট দ্য সেম টাইম তার এলিমিনেশন রেটের উপরেও কিন্তু কি করছে, এখানে ডিপেন্ড করছে। বুঝতে পারলা এটা সবাই? হ্যাঁ, ক্লিয়ার? আবার ওখানে ফেরত যাবো কেন, তাই না? কোথায় exit note, don't save automatic. এটা ওই এখানে সেটাই কার্ভটা দেখিয়েছে। সো সিঙ্গেল ডোজ এক্সপোজার, দ্যাটস দ্য টক্সিক জোন। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে কনসেন্ট্রেশন সাইটে টার্গেট সাইটে যদি এত কনসেন্ট্রেশন লেভেলের মধ্যে থাকতে পারে তাহলে তো টক্সিক ইফেক্ট জেনারেট করে, রাইট? সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশন আমি যেটা বলেছি, সাবস্টেন্সে এলিমিনেশন রেট অনেক কম, তার মানে যে টক্সিক জোনে কিন্তু কি সময় যত অগ্রসর হচ্ছে, অগ্রসর হলেও কিন্তু সেটা কি করছে, টক্সিক জোনের মধ্যে তার কনসেন্ট্রেশন রেট
এটা মেইনটেইন করছে। কেন মেইনটেইন করতে পারছে? কারণ যেহেতু এটার ইলিমিনেশন রেট কম, এটা বডি থেকে কিন্তু কি হবে না, সহজে বের হবে না। এই সাবস্টেন্সগুলো দেখা যায় বডিতে অ্যাকুমুলেটেড বেশি থাকে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে সবচেয়ে পটেন্ট টক্সিক ইফেক্ট কি হবে? প্রডিউস হবে। নাও লুক এট দ্য কার্ভ সি, ইলিমিনেশন রেট এটার কি সবচেয়ে বেশি, তাই না? যার কারণে এটা সিঙ্গেল ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করলে দেখা যায় যে এটা কোনো ধরনের হয়তো টক্সিক ইফেক্ট হয়তো জেনারেট করতে সক্ষম হবে না, হয়তো যেটা প্রডিউস করবে সেটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু না, যেহেতু এটা র্যাপিডলি কি হয়ে যাবে, বডি থেকে বের হয়ে যাবে। দুইটার মিডল পয়েন্ট হচ্ছে কার্ভটা কার জন্য, বি এর জন্য, যেটা বলেছিলাম, রাইট? এটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? নাও আমরা রিপিটেড এক্সপোজারের ক্ষেত্রে কার্ভটার নেচারটা একটু দেখি। খেয়াল করো, রিপিটেড এক্সপোজার, ফার্স্টে আমরা কি করেছি, যে অ্যামাউন্ট এক্সপোজ করেছি একটা লো ডোজের অ্যামাউন্ট, সেটা কোনো ধরনের টক্সিক কনসেন্ট্রেশনের এরিয়াটা কোনটা খেয়াল করতে পারছো? এই যে ব্লু কার্ভ, ব্লু শেড দেয়া আছে। আর টক্সিক রেসপন্স জেনারেট করতে হলে কি করতে হবে? এই এরিয়ার মধ্যে কনসেন্ট্রেশনকে আসতে হবে টার্গেট সাইটে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো নাও একটা লো ডোজ অ্যামাউন্ট দেওয়া হয়েছে, রাইট? তো এটা তো টক্সিক কনসেন্ট্রেশনে পৌঁছেনি এখন, তাহলে অবশ্যই এটা কি করতে পারবে না, এটা খুব একটা টক্সিক ইফেক্ট জেনারেট করতে পারবে না। এবং এটা কি হবে, টাইমের এগেইনস্টে ইলিমিনেশন রেটের উপর ডিপেন্ড করে কি হবে, ইলিমিনেশন রেটের উপর ডিপেন্ড করে বের হয়ে যাবে, তাই না? ইলিমিনেশন রেটের উপর ডিপেন্ড করে সে ইলিমিনেট করবে, এইটা একটা হতে পারে, এইরকম একটা হতে পারে, ডিপেন্ডস অন দ্য ইলিমিনেশন রেট অফ দ্যাট সাবস্টেন্স। সেকেন্ড এক্সপোজার, রাইট? সেকেন্ড এক্সপোজার তার থেকে একটু বড় অ্যামাউন্ট আমি প্রডিউস করেছি, এবং এটার থেকে এটার অ্যামাউন্ট অফ এক্সপোজার কিন্তু দেখা যাচ্ছে কি ডাবল প্রায়, রাইট? এখনো কিন্তু সে কি করতে পারেনি, টক্সিক এরিয়াতে প্রবেশ করেনি, তাই না? রাইট? কিন্তু প্রিভিয়াস ডোজের কিছু পরিমাণ তো বডিতে কি থাকবে, অ্যাকুমুলেটেড থাকবে না? প্রিভিয়াস ডোজটা তো নিশ্চয়ই কমপ্লিটলি এখন ইলিমিনেটেড হয়নি, সেকেন্ড ডোজ দেওয়ার আগে কমপ্লিটলি অ্যাকুমুলেটেড হয়েছে, হয়তো এমনটা না, সেটা কমপ্লিট ইলিমিনেশনের পূর্বেই হয়তো কি করা হয়েছে, সেকেন্ড ডোজটা এক্সপোজার দেওয়া হয়েছে। তাহলে এই ডোজ থেকে কিছু ফ্র্যাকশন অফ ডোজ কিন্তু কি থাকবে, এটার সাথে অ্যাডেক্সড হবে, অ্যাডেকচুয়াল হবে, বুঝতে পারছো? তো সেই তুলনায় তখন এখানে কি হবে, কিছু পরিমাণে অ্যাকুমুলেটেড ডোজ এটার সাথে এটা যোগ থাকবে, এবং টুইটার থেকে আবার ইলিমিনেশন রেটের উপর ডিপেন্ড করে কি হবে, নড়ে কেন, ইলিমিনেশন রেটের উপর ডিপেন্ড করে আবার এটা কি হবে, ডিপেন্ড করবে না। কারণ থার্ড ডোজ, রাইট? থার্ড ডোজটা দেখা যাবে যে এই দুইটা ডোজের থেকে আরেকটু বেশি, তাই না? তাহলে এখন থার্ড ডোজটা কিন্তু টক্সিক রেসপন্সে ঢুকছে, এবং এই থার্ড ডোজের সাথে এই দুইটা ডোজের অ্যাকুমুলেটেড ডোজ যেটা বডির মধ্যে আগে থেকে রয়ে গেছিল সেটাও কিন্তু কি হবে, এটার সাথে যোগ হবে। নাও ইট উইল হ্যাভ এ জেনারেট সাম সর্ট অফ টক্সিসিটি। আবার বলো কি হয়, আবার বলো রিপিটেড ডোজের ক্ষেত্রে বুঝতে পারা যাচ্ছে। সো এভাবে কিন্তু কি রিপিটেড ডোজের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যদি অ্যামাউন্ট অফ ডোজ বেড়েছে তাহলে কি হবে, প্রতি ক্ষেত্রে টার্গেট সাইটে কনসেন্ট্রেশন বাড়বে, এট দ্য সেম টাইম প্রিভিয়াস এক্সপোজারের কারণে যে অ্যাকুমুলেটেড কনসেন্ট্রেশনটা ছিল সেটা কি হবে, রিপিটেড ডোজের সাথে কিন্তু কি হবে, অ্যাড হবে, ইনক্রিজ হবে, এবং বাড়তে বাড়তে এটা যখন কনসেন্ট্রেশনটা টক্সিক রেঞ্জে চলে যাবে তখন কিন্তু সেটা কি করতে পারবে, টক্সিক ইফেক্ট জেনারেট করতে পারবে। বুঝতে পারা গেল? এখন বলে এগুলাকে অনলাইনে পড়ানো সম্ভব ছিল, কিভাবে ছবি আঁকতাম আর কিভাবে বুঝাইতাম। ডোজ রেসপন্স রিলেশনশিপ, ডোজ রেসপন্স রিলেশনশিপ এই টার্মটা হয়তো শুনেছ, ফার্মাকোলজিতে শোনা উচিত, তাই না? রিলেশনশিপ বিটুইন দ্য ডোজ অ্যান্ড ইটস ইফেক্ট, তাই না? সেটার যে গ্রাফিক্যাল রেসপন্স, গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটাকেই আমরা বলছি হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ, তাই না? So, the characteristics of exposure and the spectrum of toxic effect come together in a correlative relationship, right? It is a common
ড্রাগ ডোজিং এর ক্ষেত্রে ডোজ ডোজিং অ্যামাউন্টের সাথে তার স্পেকট্রাম অফ ইফেক্টের একটা কি মিউচুয়াল রিলেশনশিপ রয়েছে না, একটা রিলেশনশিপ রয়েছে, যেটাকে আমরা ফার্মাকোলজিক্যালি বলতেছি হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ। ওখানে আমরা টক্সিক রেসপন্স চিন্তা করি না, কিন্তু এখানে যেহেতু আমরা টক্সিক ডিশ নিয়ে করতেছি, তাহলে অবশ্যই এখানে কি টক্সিক ইফেক্টের স্পেকট্রাম নিয়ে আমরা কিন্তু কি করব, চিন্তা করবো। সেজন্য এখানে টক্সিক ইফেক্টের স্পেকট্রাম আমরা কিন্তু স্পেকট্রামগুলো দেখে এসেছি আগের ক্লাসে। অ্যালার্জিক রেসপন্স, ইরিভার্সিবল রিঅ্যাকশন, লোকাল ভার্সেস টক্সিক, অ্যাকিউট ভার্সেস ক্রনিক, এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম। সো এই যে রিলেশনশিপ, এটাকে আমরা combinedly বলছি dose response relationship. It may be of two types. One is individual dose response relationship. এটাকে graded dose response relationship বলা হয়। Individual or graded একই না। Individual dose response relationship অথবা graded dose response relationship, ঠিক আছে? And second one is the quantal dose response relationship, ঠিক আছে? তাহলে dose response relationship দু ধরনের হতে পারে, individual or graded, and second হচ্ছে quantal dose response relationship. এখন আসো individual বা graded response relationship কি বলতে কি বোঝায়? individual হচ্ছে একটা individual organism, আমি একজন ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম বিভিন্ন অ্যামাউন্টের ডোজের ভিত্তিতে যে ধরনের রেসপন্স দেখায় সেটাকে আমরা বলছি গ্রেডেড। আমি একজন ইন্ডিভিজুয়াল অর্গানিজম বা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজম, তাকে যদি ডিফারেন্ট ডোজে এক্সপোজার দেওয়া হয়, তাহলে সে যে ধরনের রেসপন্স প্রডিউস করে সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল অর গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ, ঠিক আছে? এখানে ডোজ হচ্ছে ক্রমান্বয়ে বাড়ানো হয়, কম থেকে বেশির দিকে যাওয়া হয়, এবং কম থেকে বেশির দিকে যাওয়া গেলে ওই ইন্ডিভিজুয়াল ডোজের এগেইনস্টে কি ধরনের রেসপন্স শো করছে, ঠিক আছে? এটা কোয়ান্টাল, এটা নিচে ছোট হয়ে গেছে, আরো আছে তো এটাই কি ব্যাপার এটা জুম হয়ে গেছে। হ্যাঁ আর কোয়ান্টালটা আমি এখানে বুঝাই যে এখানে টেক্সট আছে কিছু, সব তো নাই দেখতেছি। কেমন করে ডান পাশে ব্যাক তাও তো আসে এটা কেটে গেছে। আচ্ছা যাই হোক, বুঝাই দিই কোয়ান্টাম ডোজ রেসপন্স রিলেশনশিপ হচ্ছে এটা ডোজ রেসপন্স রিলেশনশিপের ডিস্ট্রিবিউশন। একটা হোল পপুলেশনের মধ্যে ডোজ রেসপন্স রিলেশনশিপের যে ডিস্ট্রিবিউশন, এখানে একটা ডোজ দেওয়া হলো, রেসপন্ডার কত পার্সেন্ট, নন রেসপন্ডার কত পার্সেন্ট, আরেকটা ডোজ দেওয়া হলো, রেসপন্ডার কত পার্সেন্ট, নন রেসপন্ডার কত পার্সেন্ট, আরেকটা ডোজ দেওয়া হলো, রেসপন্ডার কত পার্সেন্ট, নন রেসপন্ডার কত পার্সেন্ট। এর বেসিসে যে রিলেশনশিপের যে ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা বলছি কোয়ান্টাম ডোজ রেসপন্স রিলেশনশিপ, ঠিক আছে? নাম্বার অফ বা পার্সেন্ট অফ রেসপন্সের বেসিসে এটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ওকে, so that is the by definition quantum or all or none nature. Quantum, that means all or none in nature, ঠিক আছে? অর্থাৎ একটা গিভেন অ্যামাউন্ট অফ ডোজে তার একটা পপুলেশনের পার্সেন্ট অফ রেসপন্সার কতজন, নন রেসপন্ডার কতজন, সেটাকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? একটা ইন্ডিভিজুয়াল পপুলেশনে একটা অ্যামাউন্ট অফ ডোজ দিলাম, ওই পপুলেশনের সবাই ওটার মধ্যে রেসপন্স করবে তা না, কিছু পিপল, কিছু অর্গানিজম রেসপন্স করেছে, তাহলে পার্সেন্ট অফ রেসপন্ডার কতজন, এই ডোজের পার্সেন্ট অফ রেসপন্ডার একটা পপুলেশনে কতজন, সেকেন্ড একটা ডোজের পার্সেন্ট অফ রেসপন্ডার কতজন, সেই ঠিক আছে? সো দ্যাটস দ্য কোয়ান্টাম রেসপন্স ফ্রিকোয়েন্সি, রাইট? রেসপন্স ফ্রিকোয়েন্সি, ডোজিং অ্যামাউন্ট এদিকে, ওকে? সো একটা ডোজে হয়তো এটা মহা মুশকিল, যায় না কেন, বুঝতে পারতেছো তো? পার্সেন্ট অফ রেসপন্স ফর এক্সাম্পল 5%, ব্যাটারি শেষ নাকি মোটে, দেন আরেকটা ডোজে কত পার্সেন্ট রেসপন্ড করেছে, রাইট? দেন আরেকটা ডোজে কত পার্সেন্ট
ইলাস্ট্রেট যেটা করে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখানো হচ্ছে। সো দ্যাটস দ্য কোয়ান্টাম ডোজ রেসপন্স রিলেশনশিপ, ঠিক আছে। অ্যান্ড গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ, ডোজ একজন ইন্ডিভিজুয়ালের জন্য ডোজ যত পাবে পার্সেন্ট অফ রেসপন্স কি হবে তত বাড়বে। তাহলে একজন ইন্ডিভিজুয়াল অর্গানিজম তার জন্য যদি আমি ডোজ বাড়াই তাহলে তার কি পার্সেন্ট অফ রেসপন্স বা রেসপন্সের নেচার সেটা কি হবে বাড়বে। সেক্ষেত্রে গ্রাফটা কি হবে উপরের দিকে যাবে না। সো দ্যাটস দ্য রেসপন্স রিলেশনশিপ। ইন্ডিভিজুয়াল পারসন ওটা হচ্ছে পপুলেশন, কোয়ান্টাল হচ্ছে পপুলেশন, একটা পপুলেশনের মধ্যে পার্সেন্ট অফ রেসপন্ডার্স সেটা মেজার করা হয়। ডোজটা চেঞ্জ হতে পারে, ধরো ডোজটা চেঞ্জ হতে পারে, একটা ইন্ডিভিজুয়াল পপুলেশনকে এই ডোজে দিলাম, কত পার্সেন্ট রেসপন্স করছে ফাইন্ড আউট করি বা মেজার করি। এখন যদি ডোজ চেঞ্জ করে দেই তাহলে ওই ইন্ডিভিজুয়াল পপুলেশনে এখন পার্সেন্ট অফ রেসপন্স কি হতে পারে সেভাবেও মেজার হতে পারে, ঠিক আছে। আর গ্রেডেড যেটা, গ্রেড মানে কি ক্রমান্বয়ে একজনের উপর ডোজ বাড়াবে, এখানে ইন্ডিভিজুয়াল পার্সনের উপর রিলেশনশিপ, ঠিক আছে। এটা একটু দেখি তাই শেষ। শেপ অফ দ্য ডোজ রেসপন্স কার্ভ, ডোজ এবং তার ভিত্তিতে যে রেসপন্স সেটাকে যদি শেপ অফ ওভারঅল ডোজ রেসপন্স কার্ভ দেখি তাহলে এরকম। এটা কি টাইপের শেপ বলবে? হ্যাঁ, এর মধ্যে একটা জিওমেট্রিক নাম আছে, ভুলে গেছি কি নাম, কি টাইপের কার্ভ বলে না? প্যারাবোলা তো উপরে হয়, প্যারাবোলা না, হাইপারবোলা তো পড়ে না, কেমন পড়ে এটা? যাই হোক, মনে হচ্ছে কোনো জিওগ্রাফিক্যাল যে সমুদ্র যারা পড়ে তাদের ক্ষেত্রে এই ধরনের শেপ দেখা যায়। দেখো আমাদের বডিতে প্রত্যেকটা সাবস্টেন্সেরই একটা রিকোয়ার্ড অ্যামাউন্ট রয়েছে। আমাদের জন্য সার্ভাইভালের জন্য যে এসেনশিয়াল সাবস্টেন্সগুলো রয়েছে বা ওয়ার্ল্ডে যে কোনো সাবস্টেন্স যেগুলো রয়েছে তাদের প্রপার ফাংশনিং এর জন্য তাদের একটা কি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রয়েছে। সেই রিকোয়ার্ড অ্যামাউন্ট যদি থাকে তাহলে তাদের থেকে কোনো ধরনের হার্মফুল ইফেক্ট ইউজুয়ালি কিন্তু কি হয় না, পাওয়া যায় না। সো সেটাকে আমরা বলছি যে রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিস। রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিস অর্থাৎ ওই সাবস্টেন্সটা আমার বডিতে যে প্রয়োজনীয় সেটার প্রয়োজনীয়তাটার মাত্রা কতটুকু। এখন আমার বডিতে সোডিয়ামের প্রয়োজন আছে, তাহলে সোডিয়ামের একটা নির্দিষ্ট মাত্রা আছে না, ব্লাডে সোডিয়াম এত নির্দিষ্ট লেভেলে কি থাকতে হবে, মেইনটেইন থাকতে হবে। ক্যালসিয়াম বডিতে এত নির্দিষ্ট লেভেলে মেইনটেইন থাকতে হবে। তারপরে পটাশিয়াম এত নির্দিষ্ট লেভেলে মেইনটেইন থাকতে হবে। এটার বডিতে হোমিওস্ট্যাসিস, বডির হোমিওস্ট্যাসিস তো আমরা সবাই বুঝি। হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য এ ধরনের প্রত্যেকটা সাবস্টেন্সেরই কিন্তু কি রয়েছে, একটা মাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যেটাকে আমরা বলছি যে এটাকে আমরা রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিস বলছি, ঠিক আছে। এখন যদি ধরো আমি যদি ক্যালসিয়াম বা পটাশিয়ামের কথা চিন্তা করি, আমাদের মাঝে মধ্যে হয় না ক্যালসিয়াম বা পটাশিয়ামের ডেফিসিয়েন্সি বা সোডিয়ামের ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি হবে, বডিতে এদের ফাংশনাল ডেফিসিট পড়ে, বডি কিন্তু তখন প্রপারলি কিন্তু কি করতে পারে না, ফাংশন করতে পারে। বডির অনেক ফাংশনগুলো কিন্তু কি হয়, অল্টার হয়, যার কারণে ক্যালসিয়ামের শর্টেজ হলে কি ধরনের প্রবলেম হতে পারে আমরা কিন্তু গেস করতে পারি, তাই না। পটাশিয়ামের শর্টেজ করলে কি ধরনের প্রবলেম হতে পারে আমরা গেস করতে পারি। এরকম যে কোনোটার ক্ষেত্রে, যে কোনোটাই, আয়রনও হতে পারে বা অন্য যে কোনো মেকোবালামিনের হলে, রিবোফ্লাভিনের ডেফিসিয়েন্সি হলে বা যে কোনো সাবস্টেন্স তুমি চিন্তা করো না কেন, বা টেস্টোস্টেরনের শর্টেজ হলে, এস্ট্রোজেনের শর্টেজ হলে, তাই না, ওয়েস্ট্রোজেনের শর্টেজ হলে, এরকম প্রত্যেকটা সাবস্টেন্সের বেলায় কিন্তু সেম। প্রত্যেকটা সাবস্টেন্সের জন্যই বডির মধ্যে একটা নির্দিষ্ট লেভেল রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, ঠিক আছে, যে পরিমাণটা তার জন্য প্রয়োজনীয় বডির হোমিওস্ট্যাসিসটাকে মেইনটেইন করার জন্য, ঠিক আছে। যদি এর কম করা যায় তাহলে কি হবে, ডেফিসিয়েন্সি, এবং সেই ডেফিসিয়েন্সির ফলে বডির কি হবে, নর্মাল ফাংশন যেটা সেটা কিন্তু কি হবে, বাধাগ্রস্ত হয়ে যাবে, তাই না। এখন ডেফিসিয়েন্সি হতে থাকবে, বডির নর্মাল ফাংশন কি হবে,
বাধাগ্রস্ত হতে থাকবে, অর্থাৎ ডেফিসিয়েন্সি রিলেটেড যে সিমটম, সাইন সিমটম সেগুলো কি থাকবে, বাড়তে থাকবে, তাই না? ডেফিসিয়েন্সি রিলেটেড সাইন সিমটম যেগুলো কি থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একবারে মার্জিনাল লেভেলে যখন চলে যাবে তখন কি হবে, ডেথ, তাই না? এখন আমার বডিতে যদি সোডিয়াম একবারে ডেফিসিয়েন্ট হয়ে যায় আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো, আমাদের ভাস্কুলার সিস্টেম কলাপস করবে, মাসেল কন্ট্রাকশন বন্ধ হয়ে যাবে, হার্টের কন্ট্রাকশন বন্ধ হয়ে যাবে, তাই না? এরকম যে কোনো সাবস্টেন্সের আয়রন যদি ডেফিসিয়েন্ট হইতে হইতে একবারে ডেফিসিয়েন্ট হয়ে যায় তখন তোমার কি হবে, ব্লাডের হিমোগ্লোবিন লেভেল কমতে, ডেফিসিয়েন্সি হওয়া শুরু করছে, হিমোগ্লোবিন লেভেল আস্তে 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 কমা করতেছে, আরো ডেফিসিয়েন্সি হয়েছে আরো কমছে, আরো ডেফিসিয়েন্সি হয়েছে আরো কমছে, এরকম যদি একবারে মিনিমাম লেভেলে চলে আসে তখন কি হবে, ব্লাডে হিমোগ্লোবিনের টোটাল ডেফিসিয়েন্সি দেখা দিবে, আয়রন ডেফিসিয়েন্সির কারণে তখন কি হবে, ব্লাডের অক্সিজেন পরিবহন ক্ষমতা কিন্তু কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, সেটা ডেথ কেস হয়ে যাবে আমাদের। সো এরকমই যে কোনো একটা সাবস্টেন্সের ডেফিসিয়েন্সি জনিত কারণে তার রেসপন্সটা বডিতে কি করে দিবে, এটা আস্তে আস্তে কমে কমে বডি ফাংশনটাকে কমিয়ে কমে একবারে কিন্তু কি ডেথ পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা ডেফিসিয়েন্সি জনিত কারণ, ডেফিসিয়েন্সি জনিত কারণ, বুঝাতে পেরেছি? হ্যাঁ, এট দ্য সেম টাইম এই সাবস্টেন্সটা যদি এক্সেস অ্যামাউন্ট বডিতে জমা হতে থাকে, এক্সেস অ্যামাউন্ট যদি যাইতে থাকে অর্থাৎ হোমিওস্ট্যাসিস রিজিয়নকে পার করে এক্সেস অ্যামাউন্টে যদি যাইতে থাকে তখন সেটা কিন্তু কি হবে, টক্সিক ইফেক্ট হওয়া শুরু হবে। যেমন ব্লাডে আমাদের বডিতে আমরা প্রায় কি করি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাই প্রায়, তাই না? অতিরিক্ত ক্যালসিয়াম খাইতে খাইতে ক্যালসিয়ামের লেভেল বডিতে এমন হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেলে সেই ক্যালসিয়াম কিন্তু কি করবে, টক্সিক ইফেক্ট জেনারেট করা শুরু করবে। ক্যালসিয়ামের ওভারডোজ কিন্তু কি টক্সিসিটি জেনারেট করতে পারে। এমনি ভাবে সোডিয়ামের ওভারডোজ, এক্সেস অ্যামাউন্ট টক্সিক ইফেক্ট জেনারেট করতে পারে। ক্যালসিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে সেম, আয়রনের ক্ষেত্রে সেম, যে কোনো ভিটামিনসের ক্ষেত্রেও কিন্তু সেম। B1 ভিটামিনস হতে পারে, পাইরিডক্সিনের ক্ষেত্রে হতে পারে, মেকোবালামিনের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? যে কোনো ভিটামিনের ক্ষেত্রে সেটা কিন্তু সেম। সেরকম যদি সেটার ডোজ এখন বাড়তে থাকে তাহলে এটা কি রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিসটাকে ক্রস করে ধীরে ধীরে এটার টক্সিক লেভেলে উঠতে থাকবে, রাইট? এবং এই টক্সিসিটি বা টক্সিক ইফেক্টের কিছু কি থাকবে, বাড়তে থাকবে, এবং একটা পর্যায়ে এটা কি সেই আবার ওই ডেফিসিয়েন্সি জনিত ডেথ বা টক্সিক ইফেক্ট মানে অতিরিক্ত অ্যামাউন্টের জনিত ডেথ, দুইটাই ঘটাইতে পারে। সো কোন সাবস্টেন্সের ডেফিসিয়েন্সি এটাও আমাদের জন্য হার্মফুল, কোন সাবস্টেন্সের এক্সেস অ্যামাউন্ট সেটাও আমাদের জন্য হার্মফুল। ফর প্রপার ব্যালেন্স ইট মাস্ট বি উইদিন দ্য রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, বুঝতে পারলা সবাই? So there's the overall shape of the dose response curve and overall explanation of that curve. ঠিক আছে, ওইটারই ভেঙে দেখাইছেন যে ডোজ বেড়ে গেলে অ্যাডভার্স ইফেক্টের দিকে যাচ্ছে, তাই না? ডেফিসিয়েন্সির কারণে এটা ডেফিসিয়েন্সি জনিত ইফেক্ট, অর্থাৎ ডেফিসিয়েন্সির কারণে যেটা খারাপ দিক, বডির ফাংশনকে অর্ডার করে দেওয়া, ডেফিসিয়েন্সির কারণে, ঠিক আছে, টক্সিক ইফেক্ট। এখন তাহলে এই দুটো কাজকে কম্বাইন করো, এইটা হলো টক্সিক ইফেক্টের দিকে, এটা হলো ডেফিসিয়েন্সি ইফেক্টের দিকে, তাহলে কাজটা কি হয়ে যায়, এরকম হয়। তাহলে এইটাতে মধ্যবর্তী অংশ, এটাকে আমরা বলতেছি রিজিয়ন অফ হোমিওস্ট্যাসিস, অর্থাৎ যেই পরিমাণটা আমাদের সার্ভাইভাল, আমাদের বডির প্রপার ফাংশনিং এর মেইনটেনেন্সের জন্য হাইলি এসেনশিয়াল। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সো দ্যাটস অল ফার্স্ট চ্যাপ্টার। এখন ক্লাস টেস্ট সামনের রবিবার, ঠিক আছে? এই চ্যাপ্টারের উপর ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন ছিল মনে হয় একটা, চলে আসো, সময় আছে অনেক।